বাবুল নয়ন পিন্টু ঈশ্বরদীবাসীর বন্ধু। নয়ন ভাইয়ের সালাম নিন, ছাত্র দলে যোগ দিন। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন দেয়াল লেখন ছিল, সেই দেয়াল লেখন মুছে ফেলা হয়েছে এবং দেয়াল লেখনগুলো মুছে ফেলে এভাবেই দেয়ালে নতুন করে রং করে তারপর এভাবেই স্লোগান লিখে দেওয়া হয়েছে যে আপনারা ছাত্র দলে যোগ দিন। তো আসলে এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার, বিভিন্ন সময়ে বিএনপি এবং ছাত্র দলের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই আন্দোলনের ক্রেডিট তারা দাবি করেছেন, এই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে তারা দাবি করেছেন। আসলে এই আন্দোলনের পুরোটাই আপনার ক্রেডিট দিতে হবে এই এনসিপিকে। কি জন্য এনসিপিকে দিতে হবে এই ব্যাপারটাই আমি আসলে বিশ্লেষণ করব। প্রথম কথা হলো, ধরেন শেখ হাসিনার পতন হয় নাই, শেখ হাসিনা ক্ষমতায় টিকে গেলেন, কোনোভাবেই এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পতন ঘটানো গেল না বা সম্ভব হয় না। তাহলে কারা ক্ষতিগ্রস্ত হতেন? বিএনপির কোনো নেতা, কোনো ছাত্র দলের নেতা, কোনো বিএনপির সিঙ্গেল একটা কর্মীর প্রতি এই আন্দোলনের কারণে তাদের প্রতি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হইতো না। কোনো একটা নেতা, বিএনপির বুড়া থেকে গুড়া সমস্ত নেতা যারা এই যাদের ফেস ভ্যালু আছে, যারা এই বিএনপি সংগঠনের সাথে জড়িত, তাদেরকে কিন্তু শেখ হাসিনা নিজে এই আন্দোলনের জন্য তাদেরকে দায়ী করতেন না এবং তিনি নিজেই বলে দিয়েছিলেন যে এটা জামাত শিবিরের কর্মী এরা। তো এরা এই জায়গা থেকে বোঝাই যাইতেছে যে যদি শেখ হাসিনার পতন না হইতো, বিএনপির প্রতি কোনো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হতো না। দ্বিতীয়ত, ধরেন আপনার যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে কি বিএনপির নেতাদের কারো কোনো কিছু হবে? বিএনপির নেতাদের কারো কোনো কিছুই হবে না। যদি শেখ হাসিনা কখনো ফিরে আসে বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, তাহলে শুধুমাত্র এই যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সমন্বয়করা এবং বিশেষ করে এখন যারা এনসিপির নেতৃত্ব দিতেছেন, এনসিপিতে যারা আছেন, রাজনৈতিক দল গঠন করছেন, এদের কাউকে কিন্তু রাখবেন। এদেরকে দিনে দুপুরে, রাতের অন্ধকারে বিভিন্ন সময় এদেরকে ক্রস ফায়ারে নিহত করা হবে, বিভিন্ন সময় এদেরকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হবে, বিভিন্ন সময়ে এদেরকে রাতে ঘুম ভাঙিয়ে মায়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, পরিবারের কাছ থেকে তুলে নিয়ে তারপর ক্রস ফায়ারে আপনার দিয়ে তারপর এদের লাশ নদীতে ফেলে রাখবে। এটাই হলো বাস্তবতা, এটাই রিয়ালিটি। তো সেই জায়গা থেকে বিএনপি কোনোভাবেই এই আন্দোলনের সফলতার পিছনে বা ব্যর্থতার পিছনে, যদি ব্যর্থ হতো বা মানে এই আন্দোলন সফল নাও হতো, তাহলে কিন্তু বিএনপি কোনোভাবেই কিন্তু আপনার লস হইতো না, বিএনপির কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত হইতো না। এমনকি ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ফিরে আসে, তারপরেও বিএনপির কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কাদের? এই এনসিপির নেতাদের। তো সেই জায়গা থেকে এই আন্দোলনের পুরো ক্রেডিট আপনার এনসিপিকে দিতে হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত ক্রেডিট শুধুমাত্র এনসিপিকেই দিতে হবে। যদিও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা আসছিল, এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের একটা সেফ এক্সিট ছিল, তারা কিন্তু সেফে ছিল। যদি পতন না হইতো তাদের কোনো সমস্যা হইতো না এবং যদি কখনো ফিরে আসে শেখ হাসিনা, তো তারপরও তাদের সমস্যা হবে না। যাদের সমস্যা হবে তাদেরকে আমরা চাই এই আন্দোলনের ক্রেডিট তাদেরকে দিতে, এবং তারা যদি এই আন্দোলনকে পুঁজি করে তারপরে এই ক্রেডিট নিয়ে যদি বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল গড়ে তুলতে পারে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদেরকে সেটা করতে দেওয়া উচিত। কারণ আপনারা জানেন যে বিএনপির একটি সর্বোচ্চ বিরোধী দল দরকার এবং বিএনপিকে যদি আপনি একটা শক্ত বিরোধী দল দিতে না পারেন, তাহলে এই বিএনপি কোন বিএনপিতে পরিণত হবে বা স্বৈরাচারে পরিণত হতে পারে, এটা আপনি বলতেই পারেন। কারণ তারা এই সংবিধানেই আশ্বস্ত রাখে, এই সংবিধান তারা মানবে না, মানে এই সংবিধানেই তাদের আশ্বস্ত। তারা সংস্কার মানবে না, কোনো সংস্কারই তারা খুব সহজে মেনে নিবে না। আপনারা জানেন যে কথাও বলছেন মির্জা আব্বাস সাহেব। তো সেই জায়গা থেকে আপনাকে বুঝতে হবে বিএনপি শক্ত বিরোধী দল, একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি থাকে, জামাতের পাশাপাশি বা জামাতের সাথে এই ছাত্রদের একটা ঐক্যজোট হওয়া উচিত শক্ত বিরোধী দল হিসাবে। কারণ জামাত একটি ধর্মীয় রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক যদিও রাজনৈতিক দল, কিন্তু এটাকে ধর্ম ট্যাগ দিয়ে তারপর বিভিন্ন সময় যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলেছে এবং বিশেষ করে আমেরিকা এবং ভারত কিন্তু এই জামাতকে দেখতে পারে না। জামাতকে কখনোই আমেরিকা এবং ভারত কখনোই চাইবে না ক্ষমতায় আসুক। তো সেই জায়গা থেকে এনসিপি হতে পারে এটা আপনার অল্টারনেটিভ। তো সেক্ষেত্রে এনসিপিকে অবশ্যই শক্তিশালী দল হিসেবে বাংলাদেশে দেখতে চাই এবং আমরা আশা করি এনসিপি খুবই শক্তিশালী দল হবে এবং ভোটের মাঠে এনসিপি খুবই ভালো করবে। অনেকেই বলতেছেন যে তাদের পিছনে তো লোক নাই, তাদের পিছনে তো তারা পহেলা বৈশাখে একটা প্রোগ্রাম করছে, সেখানে তাদের পিছনে 100 লোকও দেখা যায় না। হ্যাঁ,
তাদের পিছনে যাতে লোক না দেখা যায়, তাদের পিছনে যত সোয়ামসা বাটপার যারা ফুল টাইম রাজনীতি করে, দলের কাছ থেকে ফায়দা নিয়ে তারপর বাজার দখল করে, ঘাট দখল করে, টেম্পো স্ট্যান্ড দখল করে, এরা যাতে পিছনে না থাকে। শুধুমাত্র আমরা রাজনীতিবিদদেরকেই দেখতে চাই এবং সাধারণ জনগণের সাথে কথা হবে রাজনীতিবিদদের। এর ভিতরে কোনো চামচা থাকবে না, কোনো বাটপার থাকবে না, কোনো দখলদারিত্ব থাকবে না, কোনো টেম্পো স্ট্যান্ড দখলকারী থাকবে না, কোনো চাঁদাবাজ যে চাঁদাবাজি না করতে পারবে সে কিন্তু অবশ্যই আপনার পিছনে দৌড়বে না। তো এনসিপির পিছনে যে মানুষজন ছিল না, বা এই পহেলা বৈশাখে একটা প্রোগ্রামে যে তাদের পিছনে বা সামনে 100 কর্মীও ছিল না, এটা খুবই ভালো। এটাই রাজনৈতিক শিষ্টাচার হওয়া উচিত এবং এখানেই রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে আসা উচিত। যে একজন রাজনীতি করবে আর তার পিছনে একজন যদি এমপি হইতে পারে, তার পিছনে 200-300 পরিবার চলবে তার সেই এমপি পদকে পুঁজি করে, এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এবং এটাকে আমরা সংস্কার মনে করি। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যে কোনো আপনার পেপার থাকবে না, কোনো পোস্টার থাকবে না, শুধুমাত্র ব্যানার থাকবে এবং নির্বাচনী মঞ্চ থাকবে একটা, এবং সেই একটা নির্বাচনী মঞ্চে এসেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে শিডিউল করে তারপর বক্তৃতা দিবেন, প্রশাসন তাদেরকে শিডিউল করে দিবেন। আমরা এই ধরনের রাজনীতি দেখতে চাই, যেখানে এই একজন নেতা তার পিছনে 100 জন চামচা, এই চামচা আমরা দেখতে চাই, এবং এই চামচাবিহীন রাজনীতির নামই নতুন বন্দোবস্ত, এবং এই নতুন বন্দোবস্তই হোক আপনার এনসিপির হাত ধরে। আসসালামু আলাইকুম।